আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত দেশব্যাপী 5 দফা দাবি আন্দোলনের তৃতীয় পর্বের কর্মসূচির বাস্তবায়নে আজকের এই মানববন্ধন বাংলাদেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে। আজকে চট্টগ্রাম মহানগরী মুরাদপুর থেকে আগ্রাবাদ পর্যন্ত সুবিশাল দীর্ঘ পথ মানব প্রাচীর গড়ে তোলে আজকে জাতিকে জানিয়ে দিচ্ছে আমরা কেন এখানে সমবেত হয়েছি। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম মহানগরীর প্রাপ্ত আমির কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জননেতা নজরুল ইসলাম, মহানগরীর সেক্রেটারি সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আমরা 5 দফার দাবিতে আন্দোলনের সূচনা করেছি গত সেপ্টেম্বর মাসে। কেন আমাদেরকে আন্দোলনে আসতে হয়েছে? সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 5 দফা দাবির যৌক্তিকতা আমরা তুলে ধরেছি। আমরা সকলে জানি 24 সালে 5ই আগস্ট একটি রক্তাক্ত সফল বিপ্লব হয়েছে বাংলাদেশে। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশে আইনের শাসনের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছিল, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, অঘোষিতভাবে একদলীয় বাকশাল কায়েম করে জাতির উপর সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদ কায়েম করে রেখেছিল। জুলুম, নির্যাতন, গুম, খুন, অত্যাচার, ভোটাধিকার হরণের প্রতিবাদে বাংলাদেশের ছাত্র জনতা সেদিন ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছিল। 5 তারিখ জনতার অভূতপূর্ব প্রত্যানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটেছিল। ফ্যাসিবাদী শাসক দেশ ছেড়ে পালিয়েছিল। 8 তারিখ একটি নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতা গ্রহণ করে 3টি প্রতিশ্রুতি জাতির সামনে দিয়েছে। 1 নম্বর, বিগত সরকার দেশে যে অপশাসন জারি করেছিল, সংবিধানকে তছনছ করে দিয়েছিল, সাংবিধানিকভাবে ফ্যাসিবাদ কায়েমের রাস্তা মুক্ত করেছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ওনারা সংস্কার করবেন। বাংলাদেশকে অন্ধকার যুগ থেকে আলোর পথ দেখাবেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে দেখিয়েছে। দ্বিতীয় কমিটমেন্ট এই সরকারের, গণহত্যাকারীদের বিচার করবে। তৃতীয় ছিল সংস্কারের ভিত্তিতে উৎসবমুখর পরিবেশে একটি জাতীয় নির্বাচন উপহার দেবেন। আমরা আশাবাদী ছিলাম। 11টি সংস্কার কমিশন সরকার গঠন করেছে। তার মধ্যে মৌলিক সংস্কারের জন্য 6টি কমিশন নিয়ে একটি ঐক্যমত কমিশন গঠন করেছিল। সেই ঐক্যমত কমিশনের সভাপতি হলেন
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, সহ সভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ফরেন একাডেমির হল রুমে বসে উদ্বোধন করেছিলেন, আর সংস্কার কমিশন 166টি সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলের সাথে প্রথম পর্বে দফায় দফায় দল ভিত্তিক বৈঠক করেছে, সেখানে কিছু ঐক্যমত হয়েছে, আমরা এই সংস্কারগুলো করব। 19টি জায়গা ছিল যেখানে ঐক্যমত হয়নি, যার কারণে দ্বিতীয় দফা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত কমিশন বৈঠক করেছে। 19টি সংস্কারের যে ধারা ছিল সেখানে বেশ কিছু মৌলিক সংস্কার, সাংবিধানিক সংস্কারের বিষয় ছিল। বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল এই মৌলিক সংস্কারের প্রশ্নে ঐক্যমত হয়েছে, কারণ আমরা যেখানে বসেছি দলীয় স্বার্থ এজেন্ডা নিয়ে বসি নাই, আমরা সংস্কার কমিশনে বসেছিলাম বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং দেশের স্বার্থের জন্য। সেই 19টির মধ্যে আমরা ঐক্যমত হয়েছি। বাংলাদেশের একটি দল যারা বাংলাদেশে অতীতের শাসন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, 19টির মৌলিক সংস্কারের মধ্যে 10টির মধ্যে ভিন্ন মত পোষণ করে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেদিন আমরা আহ্বান করেছিলাম এবং তারা বলেছে কেন নোট অফ ডিসেন্ট দিয়েছেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের হাউজে ওনারা বলেছিলেন এটা আমার দলীয় স্ট্যান্ড। তাহলে ওনারা জাতীয় স্বার্থে রাজনীতি করে না, দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করা, বাংলাদেশের উপর আবার ফ্যাসিবাদ কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই কারণে ওনারা একমত হতে পারেন নাই। সেই নোট অফ ডিসেন্টের জায়গা কি ছিল জানেন? সেটা ছিল বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি পরিবর্তনের লক্ষ্যে মৌলিক সাংবিধানিক সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হওয়ার অতীতের জাতীয় সংকট তৈরি করার মূল কারণ ছিল দলবাজ নির্বাচন কমিশন। এই সংস্কারের মধ্যে আছে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগে, কমিশন নিয়োগে সেপারেট কমিটি গঠন করা, নির্বাহী বিভাগ কর্তৃক প্রস্তাব দিয়ে প্রেসিডেন্ট দ্বারা যদি গঠিত হয় সেটা দলীয় স্বার্থ রক্ষা করে অতীতে প্রমাণ হয়েছে। যে কারণে 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠিত হয়েছে বিনা ভোটে। 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 24 সালে ডামি নির্বাচন হয়েছে। আমরা বলেছি সংস্কার হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হলে
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একটা নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করতে হবে। ওনারা বলেছেন সংবিধানের 48 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাবে নির্বাচন কমিশন গঠন হবে। অর্থাৎ দলীয় পছন্দের কমিশন গঠন হলে নির্বাচন কি নিরপেক্ষ হতে পারে? হতে পারে না। ওনারা এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। আমরা বলেছি, সকল দল বলেছে, বাই ক্যামেরার পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হোক। সবাই একমত হয়েছেন, আখের তক ওনারও একমত হয়েছেন। কিন্তু নির্বাচন কিভাবে হবে? বলে যে এখন যেভাবে নির্বাচন হয়, কিভাবে হয়? কেন্দ্র দখল করে, দলীয় প্রার্থী মনোনয়নে বাণিজ্য করে, মাসেলম্যান জোগাড় করে, আর ব্যালট ডাকাতি জালিয়াতের মাধ্যমে পার্লামেন্ট সদস্য হয়। এটাকে বিনিয়োগের একটা উত্তম জায়গা মনে করে নির্বাচিত হওয়ার পর 10 গুণ 20 গুণ বেশি কামাই করে বাণিজ্যিকভাবে রাজনৈতিক সিস্টেম একটা হাউসে পরিণত করেছে এই পার্লামেন্ট হাউসকে। আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন। ওনারা নাকি পিআর বুঝেন না। এটা প্রথম বক্তব্যে বুঝছিলাম যে একটু রাজনৈতিক মনে হয় রসিকতা। পরে আরেকটা বক্তব্যে আমি দেখলাম একটা বড় নেতা বললেন পিআর মানে উনি বলতেছেন আমি বুঝি পাবলিক রিলেশন। পিআর মানে পাবলিক রিলেশন। ইলেকশন সিস্টেমে পাবলিক রিলেশন কিরে ভাই? আমলাতান্ত্রিক সিস্টেমে কর্পোরেট অফিসে পিআর থাকে পাবলিক রিলেশন, আর আপনি এখানে নির্বাচন সিস্টেমে পিআর মানে পাবলিক রিলেশন কোথায় পেলেন? এত পাণ্ডিত্যের দাবিদার মানুষগুলো যদি এইভাবে বিভ্রান্তি ছড়ায় এবং অপব্যাখ্যা করে, তাদেরকে আমাদের তো জ্ঞান দেওয়ার কোনো সুযোগ নাই। পিআর মানে হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এখন নির্বাচন হয় দলীয় প্রার্থী মনোনয়নের ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠ আসনের ভিত্তিতে সরকার গঠন, সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে একজন এমপি নির্বাচন। এটা নিয়ে 54 বছর কাটিয়েছি। সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি না। আর সংখ্যাগরিষ্ঠ আনুপাতিক হারের ভিত্তিতে যদি হয়, তাহলে এখানে আসন ভিত্তিক যে অসম প্রতিযোগিতা, কালো টাকার দৌরাত্ম্য, কেন্দ্র দখল, এগুলো থাকবে না। মানুষ ভোট দেবে দল, দলের প্রতীক, সেইখানে তার ভোটটা দিলে বেশি সংখ্যক যারা ভোট পাবেন সারা দেশে, আনুপাতিক হারে তার আসন সংখ্যা নির্ধারিত হবে। কেউ যদি 1% ভোট পায়, পার্লামেন্টে তার 3টে আসন থাকবে। তাহলে বাংলাদেশের প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এটার নাম পিআর। সেখানে দলীয় ক্যান্ডিডেট স্থানীয়ভাবে মাসলম্যান লালন পালন করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। কারণ টাকা দিবে দল, ভোট হবে দলের, ভোট দিবে দলকে যেই দলকে পছন্দ করে। তো ওনারা বললেন যে তাহলে ভোট দিলেন সন্দ্বীপে, এমপি হলো মালদ্বীপে। হায় রে, বাঙালিরা হাইকোর্ট দেখান। আমি একটু আপনাদেরকে স্মরণ করতে বলবো, কালকে একটা জায়গায় গিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে। একজন বিজ্ঞ কমিশনারও ব্যাখ্যা দিলেন সংবিধানের আর্টিকেল 65। উনি আমাকে ব্যাখ্যা দিলেন যে ব্যাখ্যা আগে বিএনপির পক্ষ থেকে এসেছে, এই ব্যাখ্যা কমিশন দেয়। তা আমি বললাম যে আপনি কি ইলেকশন কমিশনার না দলীয় নেতা হিসেবে ব্যাখ্যা দেন? ও কেন? উনি আমার সংবিধান পড়ে শোনাইলেন।
আমি আমার মোবাইল থেকে বের করে ধারাটা বলে শুনেলাম। আচ্ছা, আপনি কি পিআর সিস্টেমে কয়টা পদ্ধতি আছে জানেন? কথা কয় না, কিছুক্ষণ সপ্তাহটা আপনি বলেন। তা আমার একজন বলতে বললেন, তা আমি বললাম যে পিআরের 7টা পদ্ধতি আছে, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, মিক্স সিস্টেম ইত্যাদি। আমরা যদি মিক্স সিস্টেম জার্মানি ফলো করে, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম, এটা যদি অনুসরণ করি তাহলে মালদ্বীপও এমপি হবে না, আমার মহেশখালীর এমপি মহেশখালী থাকবে, চট্টগ্রাম এই আসনের এমপি এখানেই থাকবে। কারণ সেখানে আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন হবে, ন্যাশনাল ভিত্তিক আবার পিআরও ভোট দেবে। একজন ভোটার 2টা ভোট দিলে টোটাল ভোট আসার পরে পপুলার ভোটে যদি প্রার্থী নির্বাচিত যে কয়জন হয় ঘোষণা হবে, আর পিআরের প্রাপ্ত ভোটের আলোকে বাকি অংশটা ফিল আপ করে অ্যাডজাস্ট করে নেবে। খুব চমৎকারভাবে জার্মান, নিউজিল্যান্ডে পিআর পদ্ধতি, এগুলো আধুনিক বিশ্বের উন্নত দেশ। এটা যদি হয় তাহলে তার মালদ্বীপে যাবে না, বাংলাদেশের সন্দ্বীপের এমপি সন্দ্বীপেই থাকবে। আসলে কেউ জেগে ঘুমায়, বোঝানো যায় না, আর কেউ বুঝতে চায় না দলীয় স্বার্থের কারণে। ভাইরা আমার, সময় নেই, এটা নিয়ে একটু বিভ্রান্ত আছে বলে একটু বিস্তারিত বললাম। দ্বিতীয় পয়েন্ট বলে আমি শেষ করব। যখন আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হলো, কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নির্ধারণ হলো 3য় পর্বে, সেখানে ওনারা প্রথম দিকে গণভোটের বিরোধিতা করলেন। ওনারা শুরুই করেন নেগেটিভ দিয়ে, সবাই মিলে যখন চাপ সৃষ্টি করলো, যুক্তির কাছে পরাজিত হয়ে গণভোট মেনে নিলেন শেষ দিবসে এসে। এখন পেশ একটা লাগাইছে, গণভোট হইতে হবে জাতীয় সংসদের একই দিনে। জাতীয় সংসদের একই দিনে কেন? জাতীয় সংসদের একই দিনে যদি ভোট হয়, জনগণের ভোটের মনোযোগ কি সংসদ নির্বাচনে থাকবে না সংস্কারের হানা ভোটে থাকবে? আপনারা বলেন, কোন দিকে থাকবে? কারণ ক্যাম্পেইন হবে যার যার প্রার্থীর জন্য, প্রতীকের জন্য, দলের জন্য, তার প্রার্থী থাকবে, ক্যাম্পেইন থাকবে, এজেন্ট থাকবে। যত বেশি কাস্টিং করে তার দলের প্রার্থী বিজয় করা যায়, মরিয়া হয়ে লাগবে। তখন জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে। যদি কিছু আসনে কেন্দ্র দখল হয়, সেখানে স্থগিত হবে নির্বাচন। জাতীয় নির্বাচনের কেন্দ্র স্থগিত হলে জুলাই সনদের আইনি ভিত্তিও স্থগিত হয়ে যাবে। কারণ ডাল মে কুছ কালা হ্যায়, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। আপনার মতলব ভালো থাকলে একই দিনে বলতেন না। আমার নজরুল ভাই বলেছেন 3টি গণভোটের কথা। পৃথক গণভোট ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট ডিক্লেয়ার করেন মাননীয় সরকার এবং নির্বাচন কমিশন, বাংলাদেশের জনগণ এই ধরনের অযৌক্তিক দাবি মানবে না। বহু রক্ত দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সুতরাং রাজপথে আমরা আওয়াজ তুলেছি, জনগণের কাছে এসেছি। কারণ যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা ক্ষমতায় থাকতে পারে নাই। একই দিনে গণভোট দিলে আবার আপনারা জুলাই সনদ বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করবেন এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার পায়তারা করবেন। বাংলার জনগণ এটা মেনে নিবে না। কথা শেষ দিকে বলতে চাই, অবিলম্বে কাল ক্ষেপণ না করে যেই ভোটটি সবচাইতে সহজ, হানা ভোট, নভেম্বরের মধ্যে আপনি গণভোট দেন। কেন দিতে হবে? যৌক্তিকতা আমরা বলেছি। এই ভোটের ভিত্তিতে জুলাই সনদ একটা আইনি ভিত্তি পাবে, গণরায় হবে। জনগণের রায় হলেন সুপ্রিম আইন, সুপ্রিম পাওয়ার পাবলিক। সেই কারণে এটা কোথাও চ্যালেঞ্জ হবে না। ওনারা অধ্যাদেশ বলেছিলেন, ওটা চ্যালেঞ্জ হতো, এই জন্য আমরা আদেশ বলেছি, পরে এটা মেনেছে।
কিন্তু গণভোট নিয়ে যদি আবার ষড়যন্ত্র করেন, জাতি আপনাদেরকে ফ্যাসিবাদ পুনর্প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের দাবি লেভেল প্লেয়িং ফিল্ড। সরকারে যারা বসে আছেন উপদেষ্টা মহোদয়, আমলাতন্ত্রের শীর্ষ জায়গায়, সবার উপর আজকে এই দলটি ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছে। আর আপনাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে। আমরা জনগণের কাতার থেকে বলতে চাই, যারা ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরায়, এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অন্যায় কাজ, এটার একটা স্বৈরচারী আচরণ। সুতরাং স্বৈরতন্ত্র জনগণের রক্তের বিনিময়ে বিতাড়িত হয়েছে, গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই সময়ে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ অফিসার, পেশাদার, দক্ষ লোকদেরকে সেই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিতে হবে। বিশেষ করে সংস্থাপন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অফিসারগণ যাতে নিরপেক্ষ পেশাদার অফিসার নিযুক্ত হয়, তা যদি না করে দলবাজ লোকদেরকে চাপের মুখে থেকে নিয়োগ দেন, এটার জন্য আবার লাখো জনতার মিছিল বাংলার সর্বত্র ছড়িয়ে পড়বে। আমরা আপনাদের ঘেরাও করতে চাই না, তবে আবার এটাও বলতে চাই, ঘেরাও করতে আমাদেরকে বাধ্য করবেন না। অবিলম্বে গণভোট দিন নভেম্বরে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন আর পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করবেন। এতে সংবিধানের কোনো বাধা নাই, হয়তো বা আরপিও সংশোধন করা লাগতে পারে। আরপিও কিন্তু কনস্টিটিউশন না, এটা একটা ল, ইলেকশন ল। আর প্রশাসনের নিরপেক্ষ বজায় রাখুন, খুনিদের বিচার করুন। আর এই বিচার যেন আওয়ামী আমলের নিজামী মুজাহিদ সাহেবদের ফাঁসির মতো ফাঁসানো না হয়, ন্যায় এবং জাস্টিস কায়েম হয়, সেটাও আমরা দাবি করি। আর যারা দোষর ছিলেন তাদের কার্যক্রম নিষিদ্ধ না করলে দেশ স্থিতিশীল হবে না, নির্বাচনের অনিশ্চয়তা কাটবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, সরকার মহোদয় আমাদের যদি 5 দফা মেনে নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসবে। আর যদি সরকার মহোদয় জনগণের কথায় কান না দেয়, তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচি 3 পর্ব শেষ হয়েছে, এটা হলো আন্দোলনের সূচনা। ওয়ার্ম আপ করছি আমরা, চূড়ান্ত খবর না দেওয়া পর্যন্ত আপনারা কি রাজপথে থাকতে রাজি আছেন? আরো কর্মসূচি আসবে, প্রস্তুতি নেন। আলোচনায় ফয়সালা না হলে রাজপথে ফয়সালা করা হবে। 5 দফা দাবি আস্তন করে নির্বাচন সুষ্ঠু করা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।